আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পরিমাণগত রসায়ন অধ্যায়ের প্রথম যে অংশ, ঠিক আছে, অ্যাসিড ক্ষার টাইট্রেশন নিয়ে আলোচনা করবো। অ্যাসিড ক্ষার টাইট্রেশন এবং ঘনমাত্রার যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আসি, প্রথমে ঘনমাত্রা দিয়ে শুরু করি। আমাদের ঘনমাত্রা আসলে অনেক ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। এর মাঝে আমরা তিনটা সিস্টেম সম্পর্কে পড়বো। কয়টা? তিনটা। শতকরা, তারপর হচ্ছে মোলারিটি, আর হচ্ছে পিপিএম। এই তিনটাই আমাদের সবচেয়ে বেশি আসে, তো এই তিনটা আমরা পড়বো। আসি ঘনমাত্রার ক্ষেত্রে, যখন আমি শুরু করব, শতকরা প্রথম যে সিস্টেম, শতকরা। শতকরাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, ওয়েট বাই ওয়েট পার্সেন্ট। এটার মানে কি? এটা মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রব থাকে, যত গ্রাম দ্রব আছে, ঠিক আছে। 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রব আছে সেটা কি? ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। তারপর আসি ওয়েট বাই ভলিউম পার্সেন্ট। ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ মানে কি? 100 ml দ্রবণে বা 100 ml দ্রবণে যত গ্রাম দ্রব আছে সেটা হচ্ছে কি আমাদের ওয়েট বাই ভলিউম পার্সেন্ট। আর আসি আমাদের ভলিউম বাই ভলিউম পার্সেন্ট, ঠিক আছে। ভলিউম বাই ভলিউম পার্সেন্ট হলে আমাদের 100 ml দ্রবণে যত ml দ্রব আছে সেটা হচ্ছে কি আমাদের ভলিউম বাই ভলিউম পার্সেন্ট, ঠিক আছে। এই হলো আমাদের শতকরা। তারপর আসি মোলারিটি। আমি আগে ফান্ডামেন্টাল কনসেপ্টটা বুঝতেছি, ঠিক আছে। মোলারিটি কি? ডেফিনেশন অনুযায়ী যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব আছে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব আছে, এটাই হচ্ছে আমাদের মোলারিটি। তারপর 3 নাম্বার যেটা আমরা করবো সেটা হচ্ছে পিপিএম। পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন অর্থাৎ প্রতি 1 মিলিয়ন মানে 10⁶ সংখ্যক অণুতে আমাদের দ্রবের অণু কতটা আছে, ঠিক আছে। যে 10⁻³ পার্টসে দ্রবের পার্টস কতটি, দ্রবের পার্টস যত। অথবা ম্যাথ করার সময় আমরা এটাকে করি 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব আছে, এটা দিয়ে আমরা কি করি? ম্যাথ করি 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম আছে। এটা হচ্ছে কি তাদের ফান্ডামেন্টাল ডেফিনেশন গুলো আর কি। এবার আসি আমরা তা করার জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো দিয়ে। শতকরায় আমরা যদি ঘনমাত্রা নির্ণয় করতে চাই, শতকরাকে প্রকাশ করা হয় x% দ্বারা, x দ্বারা প্রকাশ করা হয়, x% শতকরা। ফর্মুলাটা হচ্ছে W/V ইন্টু 100, W/V ইন্টু 100। এটা হচ্ছে আমাদের শতকরায় বের করার ফর্মুলা। এখানে W হচ্ছে আমাদের প্রদত্ত ভর। W কি জিনিস? প্রদত্ত ভর। V হচ্ছে আমাদের আয়তন, V হচ্ছে আমাদের আয়তন। অবশ্যই এটা আয়তনটা মিলিলিটার এককে, ঠিক আছে। আচ্ছা, শতকরার পরে আমি যদি মোলারিটির ফর্মুলাতে যাই, মোলারিটির জন্য আমরা দুইটা ফর্মুলা পাবো। একটা হচ্ছে সংজ্ঞা থেকে যে ফর্মুলাটা পাই সেটা, ঠিক আছে। তো মোলারিটিকে প্রকাশ করা হয় S দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? S দ্বারা। S ইকুয়ালস টু একটা হচ্ছে N/V, অবশ্যই ভিটা লিটার এককে, এই জন্য VL লিখছি, লিটার এককে আয়তন। অথবা এটার একটা মডিফাইড রূপ আমরা 9 থেকে পড়ে আসতেছি, সেটা হচ্ছে 1000W/mv। কি করতেছি? 1000W/mv। এই যে S, এখানে n হচ্ছে আমাদের মূল সংখ্যা। n কি জিনিস বোঝায়? n বোঝায় আমাদের মূল সংখ্যা। মূল সংখ্যা বের করার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে একটা W/m, মানে আমাদের প্রদত্ত ভর ডিভাইডেড বাই m হচ্ছে আমাদের কি আণবিক ভর। VL মানে কি? VL মানে হচ্ছে লিটার এককে আয়তন। কি? লিটার এককে আয়তন, ঠিক আছে। আর W তো আমাদের প্রদত্ত ভর, W হচ্ছে আমাদের প্রদত্ত ভর। ক্যাপিটাল এম অলরেডি বলে ফেলছি, ক্যাপিটাল এম হচ্ছে আমাদের মোলার ভর। ক্যাপিটাল এম কি? মোলার ভর। কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য তাকে লিখি আণবিক ভর। মোলার ভর মানে কি? যে কোনো এক মোল বস্তুর যে পারমাণবিক বা আণবিক ভর, ঠিক আছে, সেটাকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে কি বলা হয়? মোলার ভর, তাই না? তাহলে আমরা আণবিক ভর যদিও লিখতেছি বোঝার সুবিধার জন্য, এটা আসলে কি জিনিস? মোলার ভর। ভি, ভি হচ্ছে আমাদের কি? আয়তন। ভি হচ্ছে আমাদের আয়তন। অবশ্যই এই আয়তনটা হবে মিলিলিটার এককে, আর VL যেটা, এটা হিসাব করা হয় কোন এককে? লিটার এককে। গেল শতকরার ফর্মুলা, তারপর মোলারিটির ফর্মুলা। এবার আসি পিপিএম এর জন্য আমরা ফর্মুলাটা দেখে নিই। পিপিএম, পার্টস পার মিলিয়ন। পিপিএম এটার প্রকাশ করা হয় পিপিএম দ্বারা, এটার একক হচ্ছে পিপিএম। এটার ফর্মুলা হচ্ছে W/V ইন্টু 10⁶। W অবশ্যই
আবার আগের মতো ডাব্লিউ সমান সমান আমাদের প্রদত্ত ভর, ডাব্লিউ সমান সমান কি প্রদত্ত ভর, ভি হচ্ছে আমাদের আয়তন, ভি হচ্ছে কি আয়তন। এই যে আমরা তিনটা কি করলাম, ফর্মুলা পেয়ে গেলাম, কখন, যখন আমাদের ভর যদি দেওয়া থাকে সেটার জন্য। ঠিক আছে, এই যে তিনটা ফর্মুলা আমরা পাইলাম, এটার জন্য একটা এক্সাম্পল দেখি আমরা কিভাবে, ঠিক আছে, বের করতে পারি। ফর এক্সাম্পল ধরো দেওয়া আছে 250 ml দ্রবণে, ঠিক আছে, আমাদের 4 গ্রাম NaOH আছে, 4 গ্রাম বা 4 গ্রাম দিলাম না, 1 গ্রাম দিলাম, 1 গ্রাম NaOH আছে। বলা হলো দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা এক দিয়ে বললো শতকরায় প্রকাশ করতে, 2 নম্বরে মোলারিটিতে প্রকাশ করতে, মোলারিটিতে, আর 3 নম্বরে বলবো ppm এককে, অর্থাৎ আমরা যে তিনটা একক শিখছি তিনটাতেই প্রকাশ করতে বলছে, ppm এককে প্রকাশ করো। তাহলে আসি, প্রথমে আনসার যদি শুরু করি, আমাদের কি শতকরা, শতকরা মানে x%, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে W/V × 100। W প্রদত্ত ভর কত দেওয়া আছে স্যার, 1 গ্রাম, তাহলে প্রদত্ত ভর হচ্ছে আমাদের 1 গ্রাম, V হচ্ছে 250 ml সাথে ইন্টু 100। এটা যদি আমি হিসাব নিকাশ করি তাহলে আমি কি পাবো, শতকরায় তার পার্সেন্টেজটা পেয়ে যাব। আমি যদি হিসাব করি এটা আসে 0.4%, 0.4%, তাহলে শতকরার পরিমাণটা কত পেলাম, 0.4%। এবার আসি, তার ঘনমাত্রাটা আমি মোলারিটিতে বের করতে চাচ্ছি, তাহলে ফর্মুলা হবে কত, 1000W/mv। এছাড়া আমি এটাকে m বের করে, মূল সংখ্যা বের করে তখন ওভাবেও করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 1000 W হচ্ছে আমাদের, সরি 1, W হচ্ছে আমাদের 1, m হচ্ছে আমাদের 40, m কত স্যার, 40, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর যদি আমি হিসাব করি NaOH, তার আণবিক ভর হিসাব করি, সোডিয়ামের জন্য 23, সোডিয়ামের জন্য হচ্ছে আবার 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, হিসাব করলে একদম 40, তাহলে 40, তাহলে m হচ্ছে কত 40, আর এটা হচ্ছে আমাদের 250, কত 250। আমি যদি কাটাকাটি করি, মানে এখান থেকে হিসাব করি, এটা আসবে আমাদের 4 দিয়ে কাটাকাটি করলে 10, তার মানে 1/10 মানে হচ্ছে আমাদের 0.1 মোলার, কত 0.1 মোলার। তাহলে আমাদের মোলারিটিতে ঘনমাত্রা কত পেলাম, 0.1 মোলার। এবার আসি ppm এ আমি হিসাব করব, তাহলে ppm সমান সমান W/V × 10⁶। তাহলে W/V, W হচ্ছে আমাদের 1, V হচ্ছে 250 ইন্টু 10⁶। যদি আমরা হিসাবটা করি, আমার ppm এ আসে মানটা 4000 ppm, 4000 ppm। তার একক কি হয়, ppm এ হয়। ঘনমাত্রা, মোলারিটির একক হয় ক্যাপিটাল M দিয়ে, মোলার পার্সেন্টেজের একক তো পার্সেন্ট, আর ppm এর একক কি হবে স্যার, ppm, ppm এর একক কি হয়, ppm। অনেক জায়গায় এটাকে মিলিগ্রাম পার লিটারও লেখা হয়, একই কথা, অসুবিধা নেই। তাহলে এটা কি হলো, যদি আমার সরাসরি ভর দেওয়া থাকে এবং আয়তন দেওয়া থাকে, তখন আমার ঘনমাত্রা বিভিন্ন এককে বের করার সিস্টেম। এখন আমাদের যে উদ্দীপক গুলা, এগুলোতে সাধারণত সরাসরি ভর বা আয়তন দেওয়া থাকে না, একটা ঘনমাত্রা একটা এককে দেওয়া থাকে, অন্য এককে কনভার্সন করতে বলে। ফর এক্সাম্পল, তোমাকে ঘনমাত্রাটা দিবে শতকরায়, বলবে তাকে ppm এ নিয়ে যাও, বা ঘনমাত্রাটা দিবে তোমাকে মোলারিটিতে, বলবে কি ppm এ নিয়ে যাও বা শতকরায় নিয়ে যাও। তাহলে আমাদের মেইন যে অংশ, যেটা থেকে 3 মার্কের কোশ্চেন যদি অ্যাসিড ক্ষার টাইট্রেশনে আসে, তাহলে 3 মার্কের কোশ্চেন যে অংশ থেকে আসে, ঘনমাত্রা রূপান্তর। এছাড়া একটা এমসিকিউ তুমি 100% পাবা, যেখানে তোমাকে কি একটা এককে ঘনমাত্রা দিয়ে অন্য একটা এককে ঘনমাত্রা বের করতে বলবে। তাহলে আসি আমরা ঘনমাত্রা রূপান্তর। ঘনমাত্রা রূপান্তর যখন করবো, মানে এককের রূপান্তর, প্রথমে আসি শতকরা থেকে মোলারিটি, অর্থাৎ আমার উদ্দীপকের মানটা দেওয়া থাকবে শতকরাতে, আমাকে বের করতে হবে কিসে, মোলারিটিতে। তো মোলারিটি হচ্ছে S, এটার জন্য ফর্মুলা হবে 10x/m, কত 10x/m। x হচ্ছে শতকরায় যে মানটা দিবে সেটা। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, তাহলে x এর মান আমি বসাবো 5। আমরা নর্মালি কি করি, পার্সেন্টেজ দেখা থাকে 100 দিয়ে ভাগ করে দশমিকে নেই, তাই না? কিন্তু এখানে কোনো দশমিক কনভার্সন হবে না, x মানে পার্সেন্টের আগে যে সংখ্যাটা আছে সেটা সরাসরি বসাই দেওয়া। তাহলে 5% মানে এখানে x এর জায়গায় কত বসাবো, 5। 10% যদি হয় তাহলে x এর জায়গায় বসাবো আমি 10। আর m হচ্ছে সেই যৌগটার আণবিক ভর, সেই যৌগটার আণবিক ভর, বা আরো ভালোভাবে যদি বলি মোলার ভর। কি ভালোভাবে বললে এটা কি হবে, মোলার ভর। তাহলে x হচ্ছে
শতকরায় ঘনমাত্রা। এক্স হচ্ছে কি শতকরায় ঘনমাত্রা, আর এম হচ্ছে বোঝার সুবিধার জন্য আমি আণবিক ভর লিখতেছি, আণবিক ভর। এটা হচ্ছে শতকরা থেকে মোলারিটিতে রূপান্তরের আমার ফর্মুলা। এটার যদি একটা এক্সাম্পল আমি একটু দেখি, এখানে সাইডে দিচ্ছি। ধরো তোমাকে বলা হলো 0.4% NaOH সমান সমান কত মোলার। তোমাকে কি এটাকে মোলারিটিতে প্রকাশ করতে বলছে। তাহলে আমি যদি ফর্মুলাটা দিয়ে করি, S equals to 10x/m, ঠিক আছে। তাহলে 10x এর মান কত 0.4, আর m হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য অলরেডি বের করে রাখছিলাম 40। এটা যদি কাটাকাটি করি ক্যালকুলেটর চাপি, এটা আসবে 0.1 মোলার। কত আসবে 0.1 মোলার। দেখো আগে যে উদাহরণ 3টা দেখছিলাম সেখানে কিন্তু একই মানের জন্য শতকরায় পাইছিলাম 0.4%, আবার মোলারিটিতে পাইছিলাম 0.1 মোলার। তার মানে আমি যে কনভার্সনটা করছি আমার কনভার্সনটা কি আছে, ঠিক আছে, তাই না? এবার আসি শতকরা থেকে আমি পিপিএম এ নেওয়া শিখবো, শতকরা থেকে পিপিএম। অর্থাৎ উদ্দীপকে আমার মানটা থাকবে শতকরায়, আমাকে বের করতে হবে কোন এককে, পিপিএম এককে। তাহলে পিপিএম সমান সমান মনে রাখবা 10⁴ ইন্টু এক্স। যাদের 10⁴ মনে থাকে না তারা মনে রাখবা 10,000 এক্স। 10⁴ মানে হচ্ছে 10,000, 10,000, ঠিক আছে। তাহলে এক্স এখানে আর লিখে দিচ্ছি না, আমরা আশা করি বুঝতে পারবো এক্স কি, এক্স হচ্ছে শতকরায় ঘনমাত্রা, ঠিক আছে। এটা যদি আমরা ওই যে আগের মাত্রায় করি 0.4% NaOH সমান সমান কত পিপিএম, তাহলে আমি কিন্তু অলরেডি আনসারটা জানি, কারণ একটু আগেই করছি 4,000 পিপিএম। দেখি আমার ফর্মুলা দিয়ে মিলে কিনা। পিপিএম ইকুয়ালস টু 10⁴ ইন্টু 0.4। তাহলে ক্যালকুলেটর যদি চাপো মানটা তোমরা পাবা 4,000 পিপিএম। তাহলে কি হয়েছে, আমার মানটা মিলছে। তার মানে বোঝা গেল ফর্মুলা গুলো ঠিকই আছে, ভুল না। এবার আসি শতকরা থেকে গেল, এবার আসি মোলারিটি থেকে। মোলারিটি থেকে শতকরা, অর্থাৎ উদ্দীপকে আমার মানটা দেওয়া থাকবে মোলারিটিতে, বা কোশ্চেনের মানটা দেওয়া থাকবে মোলারিটিতে, আমাকে বের করতে হবে কোন এককে, শতকরাতে, ঠিক আছে। তাহলে একটু দেখি, আমরা এস সমান সমান পাইছিলাম 10x/m। তাহলে এখানে এক্স ই কিন্তু শতকরায় মান। তাহলে এম যদি ওই পাশে যায়, এস এফ সমান সমান 10x, তাহলে এক্স সমান সমান লেখা যায় কত, SM/10। এটাই হচ্ছে আসলে আমাদের ফর্মুলা। তো আমি যদি একটা জানি, অপরটা আমি হিসাব করে নিজেই বের করে নিয়ে আসতে পারি। তাহলে যদি মোলারিটি থেকে শতকরার ফর্মুলা কি হবে, x% সমান সমান আমাদের SM/10। এখানে S হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা। S কি জিনিস, মোলারিটিতে ঘনমাত্রা, মোলারিটিতে ঘনমাত্রা। M, M হচ্ছে আমাদের আণবিক ভর, আণবিক ভর। আমি একটা ভিন্ন এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। ধরো ফর এক্সাম্পল 0.5 মোলার NaOH, এটা সমান সমান কত পার্সেন্ট, এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে ফর্মুলা কিভাবে হবে, x% সমান সমান SM/10। তাহলে এস হচ্ছে 0.5, এম তার আণবিক ভর হচ্ছে 40, ডিভাইডেড বাই 10, তাহলে 20/10, তার মানে এটা হবে কত 2%। কত আসবে 2%। তাহলে 0.5 মোলার NaOH এর ঘনমাত্রা পার্সেন্টেজ এখানে কত 2%, ঠিক আছে। এবার আসি মোলারিটি থেকে পিপিএম, যাদের পেঁয়াজ লাগে, এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল সূত্র আর কি। এবার আসি মোলারিটি থেকে পিপিএম এ কনভার্সন, অর্থাৎ কোশ্চেনে আমার মানটা দেওয়া থাকবে মোলারিটিতে, আর আমি মানটা বের করবো হচ্ছে পিপিএম এককে। কোন এককে বের করবো, পিপিএম এককে। তাহলে পিপিএম সমান সমান মনে রাখবেন 1000 SM বা 1000 SM। এস তো আবার বলতেছি, এস হচ্ছে কি মোলারিটিতে ঘনমাত্রা, যাদের প্যাচ লাগে আর কি তাদের জন্য মোলারিটিতে যে ঘনমাত্রাটা আমাকে দেওয়া থাকবে সেটা। এম, এম হচ্ছে আমাদের আণবিক ভর। এম কি জিনিস, এম হচ্ছে আণবিক ভর, ঠিক আছে। তো সেম কোশ্চেন আবার করলাম, ধরো 0.5 মোলার NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সমান সমান কত পিপিএম, এই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে আনসার কিভাবে করবো, আমরা জানি পিপিএম সমান সমান 1000 SM। 1000 এস হচ্ছে আমাদের 0.5, আর এম তার জন্য জানি আমি 40। যদি আমি হিসাব করি মানটা আসবে 20,000 পিপিএম। কত আসবে 20,000 পিপিএম। এই গেল আমাদের মোলারিটি থেকে পিপিএম এ কনভার্সন। এবার আসি লাস্ট দুইটা। এবার আসি লাস্ট
পিপিএম এ যদি কোশ্চেনে দেওয়া থাকে এবং আমাকে কনভার্সন করতে বলে, তাহলে আসি পিপিএম থেকে শতকরা, অর্থাৎ উদ্দীপকে কোশ্চেনটা থাকবে পিপিএম এ, আমাকে বের করতে বলবে কোন এককে, শতকরাতে। তাহলে দেখো আমরা পিপিএম সমান সমান জানতাম কত, 10⁴x। তাহলে x সমান সমান কত হবে, পিপিএম ডিভাইডেড বাই 10⁴। ওই সূত্র থেকেই কিন্তু এটা আমি বের করতেছি। তাহলে সুতরাং সূত্রটা কি দাঁড়াইলো, সূত্রটা দাঁড়াইলো x% সমান সমান পিপিএম এ যে মানটা আছে সেটাকে যদি আমি 10⁴ দ্বারা ভাগ করে দেই, তাহলে আমার কি আসবে, শতকরায় ঘনমাত্রা চলে আসবে। কি আসবে, শতকরায় ঘনমাত্রা চলে আসবে। এটার একটা এক্সাম্পল হিসেবে ধরো আমি বললাম যে 20,000 ppm NaOH, এটা সমান সমান কত পার্সেন্ট, এটা আমাকে বের করতে বলছে। তোমাকে কোশ্চেনটা এভাবে করবে যে এটাকে শতকরায়, মানে এই ঘনমাত্রাটাকে শতকরায় প্রকাশ করো, একই কথা দুইটা স্যার। তাহলে আমি যদি শতকরায় মানটা নেই x%, ফর্মুলাটা কি হবে, ppm এর মান ppm ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 10⁴। ppm এর মান হচ্ছে এখানে 20,000 ডিভাইডেড বাই 10⁴। ক্যালকুলেটর যদি তুমি চাপো পাবা 2%। কত পাবা স্যার, 2%। এটা গেল পিপিএম থেকে শতকরা। এবার আসি সর্বশেষ, পিপিএম থেকে হচ্ছে আমরা নিব মোলারিটিতে। পিপিএম থেকে কোন এককে নিব, মোলারিটি, অর্থাৎ আমার উদ্দীপকে কোশ্চেনটা থাকবে পিপিএম এ আর আমার নিতে হবে মোলারিটিতে। মোলারিটি সমান সমান এস। এস সমান সমান যদি আমি পিপিএম এ নেই তাহলে কিভাবে নিব স্যার, সরি পিপিএম কে যদি আমি এস এ নেই তাহলে কিভাবে নিব, পিপিএম এর যে মানটা আছে সেটাকে আমি 1000m দ্বারা ভাগ করে দিব। এখানে পিপিএম মানে পিপিএম এককে তার ঘনমাত্রা, পিপিএম মানে কি, পিপিএম এককে তার ঘনমাত্রা, যে মানটা দেওয়া আছে। এম হচ্ছে আণবিক ভর, এম কি জিনিস, এম হচ্ছে আণবিক ভর। ফর এক্সাম্পল 20,000 ppm NaOH সমান সমান কত মোলার দ্রবণ, তার মানে ঘনমাত্রাটা মোলার দিতে চাইছে। তাহলে আমি কি করব, এস সমান সমান আমার পিপিএম এর যে মান আছে সেটাকে ভাগ করব 1000m দ্বারা। পিপিএম এর মান আছে কত, 20,000, আর এখানে আছে 1000m। সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এম এর মান, তার জন্য এম এর মান আমি জানি কত, 40, একটু আগে বের করছিলাম। তাহলে হিসাব যদি করি এটা আসবে 0.5 মোলার। এই হচ্ছে আমাদের একটা ঘনমাত্রা একক থেকে অন্য ঘনমাত্রা এককের রূপান্তর। কোশ্চেন যদি খুব আহামরি মানে নর্মাল চাইতে না চায়, 3 মার্কের কোশ্চেন হিসেবে এই কোশ্চেনটা খুবই ফেভারিট অ্যাসিড ক্ষার টাইট্রেশনের জন্য। অনিয়মিত যারা আছো তারাই একটা সৃজনশীল, মানে এই অ্যাসিড ক্ষার টাইট্রেশন থেকে অবশ্যই পাবা, কোনো সন্দেহ নাই। নিয়মিত যারা, তারা অ্যাসিড ক্ষার টাইট্রেশন থেকে একটা পেতে পারো, অথবা জারণ বিজারণ টাইট্রেশন থেকে একটা পেতে পারো, যে দুইটার মাঝে যে কোনো একটা থেকে আসবে আর কি। তবে দুইটাই আমাদের করতে হবে। এবার আসি আমরা কিছু সার্টেন ঘনমাত্রা আমাদের জানা থাকতে হবে, ম্যাথ করতে গেলে এগুলো অনেক কাজে লাগবে। প্রথমে আসি মোলার দ্রবণ। কি স্যার, মোলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে বলা হয় কি, মোলার দ্রবণ। তোমাকে যদি জ্ঞান মূলকেও আসে কি লিখবা, যে যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে আমরা কি বলি, মোলার দ্রবণ। তারপরে আসি সেমি মোলার দ্রবণ। আমরা অনেকেই হয়তো এটা জানি তার ঘনমাত্রা সম্পর্কে, তাও স্যার হালকা আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সেমি মোলার দ্রবণ মানে হচ্ছে 0.5 মোলার। তারপর আমাদের ডেসিমোলার দ্রবণ, কত স্যার, ডেসিমোলার দ্রবণ, সেটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। এরপর আসি সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণ, তার ঘনমাত্রা হচ্ছে 0.01 মোলার। তাহলে মোলার দ্রবণ হচ্ছে 1 মোলার, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.1, আর এটা হচ্ছে 0.01 মোলার। ঠিক আছে। এরপর মিলি মোলার আছে, অন্যান্য জিনিস আছে, ওইগুলো লাগবে না স্যার। এতটুকু যদি আমরা পারি তাহলে ইনশাল্লাহ আমরা আনসার করতে পারবো। এবার আসি, ধরো আমার একটা কোশ্চেন এভাবে দিতে পারে। ফর এক্সাম্পল একটা উদ্দীপক দেওয়া আছে এরকম, 0.8 মোলার 50 ml HCl এ পাত্র। ধরো তোমাকে এভাবে বলবো যে এ পাত্রের দ্রবণকে সেমিমোলার দ্রবণে পরিণত করতে, সেমিমোলার দ্রবণে পরিণত করতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, কি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এই যে কোশ্চেনটা, স্যার এই পাত্রে ঘনমাত্রা আছে 0.8 মোলার, আর সেমি মোলার মানে তার ঘনমাত্রা কত করতে হবে? সেমি মোলার মানে তার ঘনমাত্রা বানাইতে হবে 0.5 মোলার। বিষয়টা তুমি এভাবে একটা উদাহরণের সাহায্যে চিন্তা করো। ধরো তুমি এক গ্লাস শরবত বানাইছো, ঠিক আছে, বা এক জগ শরবত বানাইছো, শরবতে চিনি বেশি হয়ে গেছে, অনেক বেশি মিষ্টি লাগতেছে, তোমাকে চিনির ঘনমাত্রা কমাইতে হবে। চিনির ঘনমাত্রা কি করতে হবে? কমাইতে হবে। কিভাবে কমাতে পারি স্যার আমরা? ঠিক আছে, যারা আমরা মোটামুটি শরবত টরবত বানাই বাসায় তারা জানার কথা কি, যে এখানে একটু পানি অ্যাড করে দাও, চিনি কি হয়ে যাবে? ঘনমাত্রা কমে যাবে, তাই না? তার মানে আয়তনটা বাড়াইতে হয়। এটাকে বলা হয় দ্রবণের লঘুকরণ। দ্রবণকে কি করা? লঘু করা, ডাইলিউট করা, ডাইলিউশন। ঠিক আছে, তাহলে দ্রবণের লঘুকরণ। ঠিক আছে, তাহলে এখানে আমার কি করতে হবে? ঘনমাত্রা কমাতে হবে, দ্রবণটাকে লঘু করতে হবে, তাই না? এটার জন্য আমরা ওই যে সেই 9-10 থেকে পড়ে আসছি S1V1 = S2V2, সেই ফর্মুলাটা ইউজ করব। এখান থেকে আমার V2 টা বের করতে হবে, নতুন আয়তন। V2 সমান সমান S1V1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে S2। S1 হচ্ছে আমাদের 0.8 মোলার, V1 হচ্ছে 50, আর S2 হচ্ছে 0.5 মোলার। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এই মানটা পাবো হচ্ছে 80 ml। কত পাবো? 80 ml। তাহলে এবার দেখো আমার ক্যালকুলেশন করলে 80 ml আসবে। তুমি দেখো শুরুতে আয়তন ছিল 50 ml, আর এখন ঘনমাত্রা 0.5 বানাইতে হলে আয়তন হতে হবে 80 ml। তাহলে তোমাকে এক্সট্রা পানি কতটুকু অ্যাড করতে হবে? আমি 80 থেকে 50 মাইনাস করে দিব, তাই না? 30 ml। তাহলে সুতরাং দ্রবণে অতিরিক্ত পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে সমান সমান 80 মাইনাস 50 ml। হিসাব করলে কত হয়? 30 ml। 80 হচ্ছে যেটা পাইছি, 50 হচ্ছে যেটা শুরুতে ছিল। ঠিক আছে, তাহলে আমি এই দ্রবণের ঘনমাত্রা যদি 0.5 মোলার মানে সেমি মোলার বানাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? আরো 30 ml পানি এক্সট্রা অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছি স্যার? এবার আসি আমাদের পিএইচ এর যে সূত্রগুলা, সেগুলো একটু হালকা রিমাইন্ডার দিয়ে নিই। পিএইচ, পিএইচ সমান সমান আমরা জানি কি? মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। আর পিওএইচ যেটা, সেটা সমান সমান মাইনাস লগ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। আর পিএইচ এবং পিওএইচ এই দুজনের যোগফল হচ্ছে আমাদের 14। এই দুজনের যোগফল কত? 14। এই যে ফর্মুলা গুলো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, আবার আর কেমিস্ট্রি ফার্স্ট পেপারেও পড়ছি, ঠিক আছে, চ্যাপ্টার 4-এ। এই হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা, এগুলো আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। এবার আসি কিছু, আমি এখানে এই জিনিসটা দেখানোর কয়েকটা রিজন আছে। অনেকে আমরা প্যাচ লাগাই ফেলি পিএইচ নির্ণয়। ফর এক্সাম্পল, তোমাকে আমি বললাম 0.2 মোলার H2SO4 দ্রবণের পিএইচ নির্ণয় করো। কি বললাম? 0.2 মোলার H2SO4 দ্রবণের পিএইচ নির্ণয় করো। তাহলে আমরা কি করি? পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। এবার মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা কত নেব? এই জায়গাটাতে আমাদের পেজটা লাগে। দেখো আমি বিক্রিয়াটা তোমাদের লিখতে হবে না, বিক্রিয়াটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি। H2SO4 সে যখন পানিতে বিয়োজিত হয়, আমাদের ওই যে দ্রাব্যতা অনুযায়ী আমরা যেটা লিখছিলাম 2H প্লাস আর SO4 2 মাইনাস। এটার ঘনমাত্রা যদি হয় 0.2, এটা হবে 2 ইন্টু 0.2। এইচ প্লাস এর ঘনমাত্রা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের এই যে ঘনমাত্রাটা কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। তা আমি তো বলছি এইচ প্লাস এর ঘনমাত্রা, আমরা সূত্রে কি H2SO4 এর ঘনমাত্রা লিখছিলাম স্যার? সেটা কিন্তু লিখি না, এইচ প্লাস এ লিখছি। তাহলে তার ঘনমাত্রা কত? 2 ইন্টু 0.2। এবার আমি যদি হিসাবটা করে নেই, মানটা যেটা আসে আর কি, আমার আসে 0.397। পিএইচ এর মান আসে কত? 0.397। বুঝতে পারছি স্যার? এখন আমাকে কি স্যার বিক্রিয়া দেখাতে হবে? না স্যার, আমাকে বিক্রিয়া দেখতে হবে না। তুমি এখানে হাইড্রোজেন কয়টা আছে? যৌগটার মাঝে তাকাবা, 2টা আছে। তাহলে যে ঘনমাত্রাটা আছে এটাকে 2 দিয়ে গুণ করব। স্যার 3টা আছে, 3 দিয়ে গুণ করব। যদি কোনো কিছু না থাকে, তার মানে একটা আছে HCl,
তখন আমি কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব, তাই না? 1 দিয়ে গুণ করা যে কথা না করা একই কথা, সেটা আমার আর লাগে না। এবার আসি, আমি হালকা একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি। ফর এক্সাম্পল, তোমাকে বলা হলো 0.2 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করুন। স্যার একটু দেখেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH আছে, এটা কিন্তু অ্যাসিডের দ্রবণ না, এটা কার দ্রবণ? ক্ষারের দ্রবণ। ক্ষারের দ্রবণে তো আমি সরাসরি পিএইচ বের করতে পারবো না, কারণ ক্ষারের দ্রবণে আয়ন উৎপন্ন হয় OH মাইনাস, H+ তো উৎপন্ন হচ্ছে না নরমালি। ঠিক আছে, তাহলে আগে আমাকে বের করতে হবে কি? POH এর মান। তাহলে POH সমান সমান মাইনাস লগ OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ OH এর ঘনমাত্রা কত? দেখো OH কয়টা আছে? 2টা না? তো এই যে ঘনমাত্রা, এটাকে গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে 2 ইন্টু 0.2 যদি হিসাব করি, তাহলে এটা আসবে আমাদের 0.397। এটা কি পাইছি স্যার? এটা পাইছি কিন্তু POH এর মান। আমার কাছে কার মান চাইছে? PH এর মান। তাহলে সুতরাং পিএইচ, আমরা জানি কি পিএইচ আর পিওএইচ দুইটার যোগফল হচ্ছে 14। আমি ভেঙে লিখি, পিএইচ আর পিওএইচ এটা সমান সমান কত? 14। তাহলে পিএইচ সমান সমান, এই পিওএইচটা ওই পাশে চলে যাবে, তাহলে 14 মাইনাস পিওএইচ, 14 মাইনাস 0.397, ঠিক আছে? তাহলে এটা যদি হিসাব করি 13.603 এরকম কিছু একটা আসবে আর কি পিএইচ এর মানটা। ঠিক আছে, আশা করি আমরা স্যার পিএইচ হিসাব করতে পারবো। এবার আসি, আমার তোমরা বোর্ড কোশ্চেন করতে গিয়ে 1-2 বার এরকম একটা কোশ্চেন পেতে পারো। ঠিক আছে, ফর এক্সাম্পল ম্যাথ করতে গিয়ে পাবা, ধরো আমার কোনো কারণে 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে, এর পিএইচ। কার দ্রবণ? সোডিয়াম কার্বনেট। স্যার সোডিয়াম কার্বনেট তো হাইড্রোজেনও নাই, OH মাইনাস আয়নও নাই, তাহলে কেমনে চিনবো? এটা এই কারণে দেখানো, তোমরা বেশ কয়েকটা বোর্ড কোশ্চেনে এরকম মানে সোডিয়াম কার্বনেট পাবা এবং সেখানে পিএইচ নির্ণয় করা লাগবে। তাহলে এটা কিভাবে মনে রাখবা? এবারটা এই কনসেপ্টে মনে রাখো, 1 মোল সোডিয়াম কার্বনেট, এটা স্যার জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি, ইকুইভ্যালেন্স টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সমান। ঠিক আছে, তার যে শক্তি মাত্রা সোডিয়াম কার্বনেটের, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্বিগুণ। কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, এই আলোচনা ডিটেলসে করতে গেলে অনেক সময় চলে যাবে, এই জন্য আমি যাচ্ছি না। এভাবে মনে রাখো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় এটা কি দ্বিগুণ। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্স কত? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্বিগুণ শক্তিশালী। তাহলে তার ঘনমাত্রাটা যদি হয় 0.2 মোলার, ঠিক আছে, 0.2 মোলার Na2CO3 ইকুইভ্যালেন্স টু সম আয়তনের 2 ইন্টু 0.2 মোলার NaOH। তাহলে এটা হিসাব করলে কত হবে? যদি গুণ করি 0.4 মোলার NaOH, 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। সুতরাং ঠিক আছে, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা, স্যার আমরাও কি এত কিছু লিখে নিতে হবে? লিখে নিতে পারলে ভালো, যদি না লিখে নিতে পারো, ঠিক আছে, তুমি শুধু এই কথাটা লিখে নিও, তাহলেও হবে। সুতরাং এখন আমার কি প্রথমে পিওএইচ সমান সমান মাইনাস লগ OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এখানে কিন্তু OH মাইনাস আছে, কয়টা আছে? একটা। তাহলে এটার ঘনমাত্রা যত আছে ততই লিখবো। মাইনাস লগ আমার কত হবে? এটা হচ্ছে 0.4, তার সাথে 1 গুণ করতে হবে। তো 1 গুণ করা যে কথা, না করা কি একই কথা, 1 গুণ করলাম না, এটা আসবে 0.397। ঠিক আছে, তাহলে সুতরাং পিএইচ সমান সমান ওই যে আগেরটার মতো 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 0.397 বা হিসাব করলে 13.603 এরকম কিছু একটা আসবে। বুঝতে পারছি স্যার বিষয়টা? এটা এই কারণে দেখাই দিলাম, কারণ তোমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে এরকম জিনিস পাবা।
এবার আসি অ্যাসিড ক্ষার টাইট্রেশন। ঠিক আছে, অ্যাসিড ক্ষার টাইট্রেশন জিনিসটা মানে আগে হালকা একটু আমি আইডিয়া দিয়ে নিই টাইট্রেশন জিনিসটা কি। বেশি ডিটেলসে যাওয়া সম্ভব না যেহেতু 2 দিন পরে পরীক্ষা। টাইট্রেশন কি? আমার কোনো একটা জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে, ধরো আমি ফর এক্সাম্পল তোমাকে বোঝানোর জন্য, ধরো আমি এক জায়গা থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড কিনলাম, কিন্তু উনি আমার এই ঘনমাত্রা যেটা বলছে আমার সন্দেহ হচ্ছে, আমি ঘনমাত্রা জানি না, আমি নিজে বের করতে চাচ্ছি। ঠিক আছে, আমি জানি কি এই ক্ষার কার সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আমি ধরো এখানে অ্যাসিডের ঘনমাত্রা জানি এবং অ্যাসিডের আয়তন জানি। তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া ইউজ করে আমি কি করলাম, এই অ্যাসিডের দ্রবণটা ব্যবহার করে ক্ষারের দ্রবণের ঘনমাত্রা বের করছি। এই যে পদ্ধতিটা, এটাই হচ্ছে আমাদের টাইট্রেশন, যে একটা জানা জিনিস ব্যবহার করে অজানা একটা জিনিসের মানে অজানা একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। তাহলে টাইট্রেশনের সংজ্ঞাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রায় সময়ই বোর্ডে আসে। ঠিক আছে, কি হবে টাইট্রেশনের সংজ্ঞাটা? যে জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে অজানা ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, এটাই কি আমাদের টাইট্রেশন। বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, টাইট্রেশনে আমাদের নির্দেশক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? নির্দেশক। ঠিক আছে, নির্দেশক কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় প্রায় সময় বোর্ড কোশ্চেনে আসে যে নির্দেশক কি। যে সকল জৈব যৌগ টাইট্রেশনের সময়, ঠিক আছে, বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে? বর্ণ পরিবর্তনের মাধ্যমে। তো তুমি যদি জ্ঞানমূলকের আনসারটা লিখতে চাও, তুমি আনসারটা এভাবে লিখতে পারো যে যে সকল জৈব যৌগ টাইট্রেশনের সময় বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকে নির্দেশক বলে। তাদেরকে কি বলে স্যার? নির্দেশক বলে। এবার আসি, আমি নর্মালি না করে একটা ফর্মুলা দেখাবো। ফর্মুলা দেখানোর মাধ্যমে আমি ফর্মুলা বলতেছি ভুলে, ম্যাথ দেখাবো। ম্যাথ দেখানোর মাধ্যমে আমি কি এই টাইট্রেশনটা, অ্যাসিড ক্ষারের টাইট্রেশন, যে ধরনের কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ নাম্বার আমি দেখাচ্ছি না। গ নাম্বার কোশ্চেনটা সাধারণত ওই যে আমাদের কি বলে ঘনমাত্রা কনভার্সন বা দ্রবণের লঘুকরণ, এই টাইপের কোশ্চেন আসে। এগুলো তোমরা একটু কাইন্ডলি টেস্ট পেপার গুলো সলভ করে নিও। সলভ করলে আশা করি তোমরা পারবা। যদি কোনো সমস্যা হয় স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিও। ঘ নাম্বার কোশ্চেনের জন্য আসি। ঠিক আছে, আমি এটাকে ঘ1 লিখলাম। ঠিক আছে, এখানে আসলে ফান্ডামেন্টালি দুইটা কোশ্চেন হতে পারে। কি কি? একটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি, আরেকটা হচ্ছে আমাদের মানে মিশ্রণটাকে প্রশমিত করতে হলে কি করতে হবে সে পদক্ষেপ। প্রথম যে এও বি এর দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করা হলে, দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করা হলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? পিএইচ নির্ণয় পূর্বক মতামত দাও বা আলোচনা করো। পিএইচ নির্ণয় পূর্বক মতামত দাও, এই একটা কোশ্চেন আমাদের হয়। ঠিক আছে, অথবা আরেকটা ঘ যেটা হইতে পারে, ঠিক আছে, সেটা কি? যে এ ও বি এর মিশ্রণকে সম্পূর্ণ প্রশমিত করতে, সম্পূর্ণ প্রশমিত করতে কি পরিমাণ অতিরিক্ত, ধরো কথার কথা আমি দিলাম 0.2 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করতে হবে। গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। ঠিক আছে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, আমি আর লিখতেছি না। তাহলে
অ্যাসিড ক্ষার টাইট্রেশনের কোশ্চেন যদি হয়, 4 নম্বরের যে কোশ্চেনটা ফান্ডামেন্টালি এই দুইটা কোশ্চেনের যে কোনো একটা, এটাকে একটু ভাষা টাষা হালকা চেঞ্জ করতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্ট হয় এটা অথবা এটা, এই দুইটা যে কোনো একটাতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আনসারটা শুরু করি। স্যার তোমরা কোশ্চেনটা তুলে নিছো আশা করতেছি, আনসারটা আমি শুরু করি। দেখো, বাফার দ্রবণের ম্যাথ আমরা যেভাবে করতাম এটা সেম কনসেপ্ট, কনসেপ্টে কোনো পার্থক্য নাই। অ্যাসিড এবং ক্ষার ঘ1 যেটা, অ্যাসিড এবং ক্ষার যোগ করব, তাহলে তাদের মাঝে কি হবে? প্রশমন বিক্রিয়া হবে। এই যে H2SO4 আর হচ্ছে কি NaOH। হাইড্রোজেন এখানে দুইটা, এখানে OH কয়টা? একটা, তাহলে এখানে সামনে দিতে হবে দুই। দুই দিলে দুইটা এই হাইড্রোজেন আর দুইটা OH মিলে দুইটা পানি উৎপন্ন করবে, 2 অণু পানি বা 2 মোল পানি উৎপন্ন করবে। আর এই যে Na আর এই যে সালফেট, Na আছে কয়টা? দুইটা, তাহলে Na2SO4 এই যে আমার লবণটা উৎপন্ন করবে। যাদের বিক্রিয়াতে প্যাচ লাগে তারা এইভাবে মনে রাখতে পারো যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন, সরি OH মিলে কি উৎপন্ন করবে? পানি। আর বাকি দুইজন কি হবে? পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। এবার আসি, আমার মিশ্রণের প্রকৃতি কিরকম হবে। দেখো, সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, বিক্রিয়া শেষে যদি অ্যাসিড বাকি থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। আর বিক্রিয়া শেষে যদি NaOH বাকি থাকে, সে একটা ক্ষার, তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে স্যার? ক্ষারীয়। আমি এটাই হিসাব করব। তাহলে আমি আসি, প্রথমে অ্যাসিডের মোল সংখ্যা বের করি। তাহলে H2SO4 এর মোল সংখ্যা N equals to SV, ঠিক আছে। তাহলে S দেওয়া ছিল আমাদের 0.4 মোলার, S দেওয়া ছিল 0.4 মোলার, আয়তন ছিল 50 ml, সেটাকে ভাগ করতে হবে 1000 দ্বারা লিটারে নেওয়ার জন্য। যদি হিসাব করি এটা পাবো 0.02 সম্ভবত। জি, এটা আসবে 0.02 মোল। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা পাইলাম কত? 0.02 মোল। এবার আসি NaOH এর মোল সংখ্যা, মানে ক্ষার যেটা তার মোল সংখ্যা, সেটা বের করবো কিভাবে? আবার সেম, N equals to SV, ঘনমাত্রা ইন্টু আয়তন। এখানে ঘনমাত্রা হচ্ছে 0.3 মোলার, আয়তন হচ্ছে 80 ভাগ হচ্ছে 1000, তাহলে হিসাব যদি করি এটা আসবে 0.024 মোল। তাই তো, এবার আসি, কে বাকি থাকবে বুঝবো কিভাবে? ঠিক আছে, হিসাব তো ইয়া করবো। দেখো, এটার একটা বা 1 মোল, এটার বিক্রিয়া করে কয় মোলের সাথে? 2 মোলের সাথে, তার মানে দ্বিগুণ পরিমাণ। তাহলে এইটা যত আছে এটার সাথে দ্বিগুণ পরিমাণ লাগবে। তো 0.2 এর দ্বিগুণ তো 0.4, কিন্তু এটা তো 0.4 না, সরি 0.02 এর দ্বিগুণ হচ্ছে 0.04, কিন্তু এটা তো 0.04 না, তার থেকে কম। তার মানে কি, সে কম আছে, সে আগে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে যেটা আগে শেষ হবে এটাকে লিখবো বামে, যেটা বাকি থাকবে এটাকে লিখবো কোন পাশে? ডান পাশে। তাহলে এই বিক্রিয়া থেকে পাই 2 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে 2 মোল NaOH equivalence to 1 mol H2SO4, অর্থাৎ 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। এখান থেকে আমি লিখতে পারি 1 মোল NaOH equivalence to, 2টা ওই পাশে গেলে হয়ে যাবে হাফ, তাহলে 1/2, হাফ মোল H2SO4। আর NaOH আছে কত? 0.024, তো সুতরাং 0.024, এই যে NaOH যতটুকু আছে সেই মানটা 0.024 মোল NaOH ইকুইভ্যালেন্স তো হবে হাফ ইন্টু 0.024 মোল H2SO4। যদি হিসাব করি এটা আসবে 0.012 মোল H2SO4। তাহলে দেখো, H2SO4 আছে 0.02, বিক্রিয়া করতেছে 0.012, তাহলে বাকিটা কি হবে? অতিরিক্ত থেকে যাবে, অবশিষ্ট থাকবে। সুতরাং H2SO4 অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে কি? শুরুতে যত ছিল, শুরুতে ছিল 0.02 মোল, মাইনাস যতটুকু বিক্রিয়া করছে
এই যে 0.012, 0.012 এত মোল। ঠিক আছে, হিসাব করলে এটা আসবে 0.008 মোল, 0.008 মোল। দেখো, আমার যদি প্রশ্নটা এইভাবে করতো, এ ও বি এর দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, মতামত দাও। আমি বলে দিতাম যে যেহেতু অ্যাসিড বাকি আছে তাহলে সুতরাং মিশ্রণটি অম্লীয়। এখন কি করছে, এই কোশ্চেনটার মাঝে একটু একটা ল্যাজ লাগাই দিছে। ল্যাজ কোনটা স্যার? ওই যে পিএইচ বের করো, এরপরে মতামত দাও। তাহলে এখন আমার পিএইচটা বের করতে হবে। পিএইচ যদি বের করতে চাই আমার কি করতে হবে, মিশ্রণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যেটা বাকি আছে সেটার জন্য ঘনমাত্রা কত হয় সেটা বের করতে হবে। তাহলে সুতরাং মিশ্রণে H2SO4 এর ঘনমাত্রা S ইকুয়ালস টু কি হয়, ঘনমাত্রা S ইকুয়ালস টু হয় N/V। N হচ্ছে আমাদের যেটা বাকি ছিল কত, 0.008, আর V হচ্ছে আমাদের 50 + 80, তার মানে 130। V কত, 130 ভাগ হচ্ছে আমাদের 1000। এটার জন্য হিসাব নিকাশ করি আমরা, কত আসে। এটা আসে 0.062, ঘনমাত্রাটা কত আসে, 0.062 মোলার। ঠিক আছে, আর সুতরাং পিএইচ সমান সমান -log H+ আয়নের ঘনমাত্রা। তাহলে -log H+ এর ঘনমাত্রা কত, এখানে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে 2 × এই যে ঘনমাত্রাটা 0.062। ঠিক আছে, তাহলে আমার পিএইচ এর মান আসে 0.91। পিএইচ এর মান কত আসে, 0.91। আমরা যারা ছোটবেলা থেকে পড়ে আসতেছি আমরা জানি পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় মিশ্রণটাকে বলা হয় অম্লীয়। পিএইচ এর মান 0.7 এর কম হলে মিশ্রণটাকে কি বলা হয়, অম্লীয়। পিএইচ এর মান যদি 7 থেকে বেশি হয় সেটা হচ্ছে ক্ষারীয়, আর যদি 7 এর সমান হয় তাহলে সেটা কি হবে, নিরপেক্ষ। তাহলে পিএইচ এর মান যেহেতু এখানে 7 এর কম, তাহলে মিশ্রণটা কি অম্লীয়। তাহলে সুতরাং মিশ্রণটি অম্লীয় প্রকৃতির। সুতরাং মিশ্রণটি কোন ধরনের, অম্লীয় প্রকৃতির। এই হচ্ছে আমাদের প্রথম যে টাইপটা গেল সেটার আনসার। আর এবার আসি আমরা ঘ এর জন্য সেকেন্ড যে টাইপটা হতে পারে সেটার আনসারটা একটু দেখব। সেকেন্ড যে কোশ্চেনটা আমাদের হতে পারে, একটু ক্রিটিক্যাল করলে সাধারণত এভাবে করে থাকে আর কি। সেটা কি বলছে যে আমাদের যদি এরকম হয় যে এ আর বি এর মিশ্রণে এ আর বি এর মিশ্রণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে, তাহলে কি প্রথমে এ আর বি কে মিশ্রিত করছি, সেটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে হবে, অর্থাৎ এখানে কোনো অ্যাসিডও বাকি থাকবে না, ক্ষারও বাকি থাকবে না। সেটা করতে কি পরিমাণ অতিরিক্ত, আমাকে বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষার, তাহলে আমি বুঝতে পারতেছি আমার বাকি থাকবে অ্যাসিড। নর্মালি এভাবেও কোশ্চেনটা করতে পারে কি পরিমাণ অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি জানি না আর কি, আমাকে হিসাব করে বের করতে হবে। তো এখনো আমরা হিসাব করে বের করব। আমাকে কি দেখতে হবে, প্রথমে যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করাইলাম, কে বাকি আছে, অ্যাসিড বাকি আছে না ক্ষার বাকি আছে, সেটাকে আমি কি অতিরিক্ত অ্যাসিড বাকি থাকলে অতিরিক্ত ক্ষার যোগ করব, ক্ষার বাকি থাকলে কি করব, অতিরিক্ত অ্যাসিড যোগ করব। তো আমি এখানে অলরেডি দেখে ফেলছি অ্যাসিড বাকি আছে, তাহলে ক্ষার যোগ করতে হবে। আমার কোশ্চেনও ক্ষারই দেওয়া আছে, তো সেটা আমরা শুরু করি। প্রথমে একদম অ্যাসিড যে বাকি আছে এই অংশটা পর্যন্ত হুবহু কি হবে, সেম ভাবে করব। কি হবে আমাদের, H2SO4 তার সাথে বিক্রিয়া হবে কি 2 মোল NaOH এর, বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন হবে এবং সাথে 2 মোল পানি উৎপন্ন হবে। তারপরে কাজ কি ছিল, অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যা নির্ণয়। তাহলে H2SO4 এর মোল সংখ্যা, H2SO4 এর মোল সংখ্যা বের করতে হবে। N equals to SV। S হচ্ছে আমাদের দেওয়া ছিল 0.4 মোলার, V হচ্ছে 50, সেটাকে ভাগ করছিলাম 1000 দ্বারা, তাহলে আনসারটা আসছিল কত, 0.02 মোল। মূল সংখ্যা অ্যাসিডের পাইছিলাম 0.02 মোল। সেম ভাবে আমি
NaOH এর মোল সংখ্যা বের করছিলাম, N equals to SV, S ছিল আমাদের 0.3 মোলার আর V হচ্ছে 80 ডিভাইডেড বাই 1000, হিসাব করে আমি পাইছিলাম 0.024 এত মোল। তো আমি তারপর কি দেখছিলাম যে এর একটার জন্য এর দুইটা লাগে, তাহলে এখানে 0.2 হলে এখানে মিনিমাম দরকার 0.4, কিন্তু এখানে আছে 0.24 মানে 0.02 এর দ্বিগুণ কত 0.04 হওয়ার কথা, বাট তার থেকে কম আছে। তার মানে আমার কি হবে, খাটটা আগে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে এই বিক্রিয়া থেকে 2 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে 2 মোল NaOH equivalents to 1 মোল H2SO4। এরপরে লাইন পাইছিলাম 1 মোল NaOH equivalents to half মোল H2SO4, আর আমাদের H2SO4 NaOH ছিল কত 0.024 মোল NaOH equivalents to half into 0.024 এত মোল H2SO4, হিসাব করলে আমি এটা পাই 0.012 মোল H2SO4। তাহলে সুতরাং H2SO4 বাকি থাকবে কত, শুরুতে ছিল 0.02 মাইনাস হচ্ছে 0.012 মোল, হিসাব করলে এটা আসবে 0.008 মোল। এতটুকু পর্যন্ত আমাদের কাজ স্যার হুবহু সেম, কোনো পার্থক্য নাই। কে বাকি আছে সেটা আমি বের করব, আগেরটার মতো একদম হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এবার আসি এক্সট্রা যে অংশটা, দেখো এই যে অতিরিক্ত অ্যাসিডটা আছে এটাকে প্রশমিত করতে হবে, মানে এটাকে বিক্রিয়া করে শেষ করে ফেলতে হবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কে স্যার, ক্ষার, এবং কোশ্চেনে আমার দিয়ে দিছে ক্ষার কোনটা, ক্ষার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা ঘনমাত্রা আবার বলে দিচ্ছে কত 0.2 মোলার, ঘনমাত্রা কত বলছে 0.2 মোলার। এখন ঘনমাত্রা বের করবো আমি পরে, আগে আমি তার মোল সংখ্যাটা বের করবো, মানে কত মোল লাগবে। তাহলে সেই ক্ষারের সাথে আমার যে অ্যাসিড আছে তার বিক্রিয়া হবে, তাহলে আমি এই উপরের দিকটা মুছে ফেলি, এরপর থেকে মানে নিচের অংশটা আমি উপরে লিখতেছি আর কি, এই যে নিচে যে অংশটা থাকার কথা এটাকে আমি উপরে লিখতেছি। আমার এখানে কি হবে H2SO4, সে এই যে আমি অতিরিক্ত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, যেটা আমাকে বলছে কি পরিমাণ যোগ করতে হবে, এটার সাথে সে কি করবে বিক্রিয়া করবে। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে OH দুইটা, তাহলে আর কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নাই। এখানে দুইটা হাইড্রোজেন দুইটা OH মিলিয়ে 2 অণু পানি উৎপন্ন করবে, আর ক্যালসিয়াম সে সালফেটের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করবে। এই আমাদের সমতা হয়ে গেল। এখন আসো এখানে 1 মোল বিক্রিয়া করে তার 1 মোলের সাথে, যেহেতু তারটা আমি জানি না, তারটা আমি বের করবো, তাহলে তাকে রাখবো আমি ডান পাশে। এই বিক্রিয়া থেকে আমি পাচ্ছি 1 মোল H2SO4 equivalents to 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর H2SO4 কি 1 মোল আছে? না স্যার, H2SO4 আছে 0.008 মোল। কতটুকু আছে 0.008 মোল। সুতরাং 0.008 মোল H2SO4 equivalent to কি হবে 1 into 0.008 মোল 8 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো 1 দ্বারা গুণ করা যে কথা, না করে একই কথা, তাহলে মানটা কত আসবে, মানটা আসবে হচ্ছে আমার 0.008 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই অ্যাসিডটাকে সম্পূর্ণরূপে যদি প্রশমিত করতে চাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে, এই যে 0.008। এই যে এক্সট্রা যে অ্যাসিডটা ছিল, যার জন্য মিশ্রণটা কি হচ্ছিল অম্লীয় প্রকৃতির ছিল, সেটাকে যদি আমি ক্যান্সেল আউট করে ফেলতে চাই, বিক্রিয়া করে শেষ করে ফেলতে চাই, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে কতটুকু, এত মোল। কত মোল লাগবে 0.008 মোল। এখন আমাকে কিন্তু মূল সংখ্যায় আনসার চায় নাই, আমাকে কি বলছে ঘনমাত্রা দেওয়া আছে, কি পরিমাণ চাইছে, তার মানে আয়তনে বের করতে বলছে। তাহলে আমরা জানি কি স্যার, আমরা জানি মূল সংখ্যা সমান সমান ঘনমাত্রা ইনটু আয়তন, n equals to SV। তাহলে V equals to হবে n ডিভাইডেড বাই S। n হচ্ছে যেটা আমি পাইছি কত 0.008, S হচ্ছে কোশ্চেন আমাকে দিয়ে দিছে কত 0.2 মোলার। কত দিয়েছে 0.2 মোলার। এবার আমি যদি এটাকে হিসাব করি আমার কত আসে দেখি,
0.008 ডিভাইডেড বাই 0.2। আমার আসে এটা 0.04, অবশ্যই কি লিটারে। এখন আমার উদ্দীপক কিন্তু লিটারে দেওয়া ছিল না, এভাবে রাখলে আনসার হবে, বাট উদ্দীপক যেহেতু মিলিলিটারে ছিল আমি তাকে মিলিলিটারে নিতে চাই। তাহলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ। তাহলে 1000 দ্বারা যদি গুণ করি এটা হবে 40 ml। তাহলে সুতরাং আনসার কি হবে, সুতরাং এ ও বি এর মিশ্রণকে সম্পূর্ণ প্রশমিত করতে, সম্পূর্ণ প্রশমিত মানে কি অ্যাসিড খাওয়ার কিছুই বাকি নাই, সম্পূর্ণ প্রশমিত করতে অতিরিক্ত 40 ml 0.2 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করতে হবে, যোগ করতে হবে। বুঝতে পারছি স্যার? তাহলে কি এই হচ্ছে আমার ফান্ডামেন্টাল দুইটা টাইপ। এবার আসি কোশ্চেনে এই টাইপগুলাই কিভাবে হালকা ভেরিয়েশন করে সেটা আমি একটু দেখাবো। অর্থাৎ সেম কোশ্চেন কিন্তু একটু টুইস্ট করে দিবে। কিভাবে, ধরো আমি ফুল ম্যাথ আর এখন করবো না, আমি জাস্ট কিভাবে টুইস্ট হতে পারে সেটা দেখাচ্ছি। ধরো এটা বললো HCl এর দ্রবণ 50 ml, তার পিএইচ ধরো আমাকে বললো পিএইচ হচ্ছে কথা হিসেবে পিএইচ ধরো কত 1, পিএইচ এর মান কত দেওয়া আছে 1। আবার এখানে ধরো NaOH এর দ্রবণ আছে, ঠিক আছে, এটা ধরো তোমাকে বলে দিল 2%, 50 ml NaOH, ঠিক আছে। তাহলে তোমাকে এখন কি সেম কোশ্চেন, ঠিক আছে, ধরো গতে বললো এটার মিশ্রণের মানে NaOH এর ঘনমাত্রা, এখানে গতে বললো যে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে হিসাব করো, ঘনমাত্রা ppm এককে হিসাব করো বা প্রকাশ করো, ppm এককে প্রকাশ করো। এটা দিল তোমাকে গয়ের কোশ্চেন। ঘয়ের কোশ্চেন বলবে কি যে এ ও বি এর মিশ্রণে প্রকৃতি কিরূপ হবে, এ ও বি এর মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে মতামত বা পিএইচ নির্ণয় পূর্বক মতামত, এই টাইপের কোশ্চেন আর কি, পিএইচ বের করে। আগে আমি যা করাইছি তাই কিন্তু স্যার, কোনো পার্থক্য নাই। এখন বি পাত্রের ঘনমাত্রা স্যার আছে কোন এককে, আমার আছে শতকরাতে। কোন এককে, শতকরা। আমার নিতে হবে কোন এককে স্যার, ppm। তাহলে ppm থেকে শতকরা, শতকরা থেকে ppm কিভাবে নেয়, আমার 10⁴ into x এই ফর্মুলা দিয়ে শতকরা থেকে ppm কিভাবে নিব, 10⁴ into x। এবার আসি, আমার ধরো ঘ নম্বরে বললো যে মিশ্রণের প্রকৃতি কিরূপ। তাহলে এই যে ঘনমাত্রাটা দেওয়া আছে এটাকে নিতে হবে, ঠিক আছে, শতকরা থেকে আমাকে মোলারিটিতে নিতে হবে, কারণ মূল সংখ্যা আয়তন এগুলো হিসাব করতে হলে ঘনমাত্রা অবশ্যই মোলারিটিতে লাগে। তাহলে শতকরা থেকে মোলারিটিতে কিভাবে নেয়, S = 10x/m। এই ফর্মুলাটা দিয়ে আমি কি করব, শতকরা থেকে তার ঘনমাত্রা মোলারিটিতে নিয়ে যাব, তাই না? এবার আসি, এই যে এ পাত্র, তার তো স্যার ঘনমাত্রা দেওয়া নাই, ঘনমাত্রা না দেওয়া থেকে মূল সংখ্যা কিন্তু আয়তন আমি করব কিভাবে, এটার ঘনমাত্রা আমি বের করব কিভাবে। দেখো এ পাত্রের জন্য যদি হিসাব করি, এ পাত্রের পিএইচ দিছে হচ্ছে আমাদের 1, আর আমরা জানি পিএইচ সমান -log H+ আয়নের ঘনমাত্রা, সেটা সমান কত 1। তাহলে এই মাইনাসটা যদি ওই পাশে যায়, log H+ আয়নের ঘনমাত্রা এটা সমান হবে -1, আর log কে অপর পাশে নিয়ে অ্যান্টি লগ করলে H+ আয়নের ঘনমাত্রা হবে 10⁻, ডান পাশে যত আছে সেটা তার পাওয়ার আকারে বসবে, তাহলে 10⁻⁻1। সুতরাং H+ আয়নের ঘনমাত্রা কত, 0.1 মোলার। তাহলে কি করতে হবে, এরকম আমরা যে কোশ্চেনটা শিখছি সেটাই, জাস্ট এককগুলা ভিন্ন করে দিয়ে তোমাকে একটু ভেরিয়েশন এনে দিতে পারে। তুমি কি করবা, তাকে মোলারিটিতে ঘনমাত্রাটা বের করে নিবা, নেওয়ার পর বাকি হিসাব নিকাশটা করবা। সেম প্রসেস, সেম সিস্টেম, আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। এরপর তোমরা টেস্ট পেপারগুলো করো, কোনো সমস্যা হলে স্যারকে অবশ্যই নক দিও, স্যার সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।